2016 সালের মমতা ব্যানার্জিটা খারাপ মমতা ব্যানার্জি, আর 2025 সালের মমতা ব্যানার্জিটা ভালো ব্যানার্জি। এটা বলতে চাইছেন কল্যাণবাবু? ঠিকই বলেছেন। 2016 সালের রোলটাও মমতা ব্যানার্জির, 2025 সালের রোলটাও মমতা ব্যানার্জি। তাহলে বলতে হয় যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এইটা যদি জয় সেলিব্রেট করতে হয়, তাহলে এরকম বলতে হয় যে 2016 সালের মমতা ব্যানার্জি 2025 সালের মমতা ব্যানার্জির কাছে হেরে গেল। এই 2016 সালে এই সমস্ত করাপ্ট কাজ করার জন্য মমতা ব্যানার্জির জেলে যাওয়া উচিত। ওইটা উনি বলেননি, কিন্তু বোঝাতে ওটাই উনি চেয়েছেন। একদিকে টেন্টেড ক্যান্ডিডেটদের ভাতা দেওয়া, অপরদিকে টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া, এই সমস্ত কিছু রাজ্য সরকার এবং এসএসসি করতে চাইছিলেন না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার চেয়েছিলেন, যে সাদা খাতার শিক্ষকদের আবার ঘুর পথে এসে চাকরি দেবেন। পার্থ চ্যাটার্জি যেন উডবান ওয়ার্ডে না ঢোকে। তৃণমূল কংগ্রেসের নেতাদের এই জেলে ঢুকলে সেটা হাসপাতাল যাত্রা হয়, জেল যাত্রা থাকে না, ওটা হাসপাতাল যাত্রা হয়ে যায়। আবার যেই বাইরে বেরিয়ে আসে তখন ফিট অ্যান্ড ফাইন, তখন বালু। তখন সিপিএমের একজনও এমএলএ নেই, সিপিএমের মহাশূন্য হয়ে গেছে, শূন্য থেকে মহাশূন্য হয়ে গেছে। তো সিপিএমকে গালাগালি করতে হচ্ছে কেন? আমার প্রশ্ন এখানে। এখন আপনার জন্য সবথেকে বেস্ট অপশান হচ্ছে জেল অপশান, এর থেকে ভালো অপশান হতেই পারে না অন্য কিছু। হ্যাঁ, অরুণিমা পাল তিনি মামলা করেছেন সুপ্রিম কোর্টে, যেহেতু হাইকোর্টে এই যে নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ, সেটিকে চ্যালেঞ্জ করে যে এই যে বিধি পরিবর্তন হয়েছে 2016 সালের রিক্রুটমেন্ট রুলসে না অ্যাপ্লিকেবল হয়ে অ্যাকচুয়ালি 2025-এর রুলস অ্যাপ্লিকেবল কেন হবে সেই নিয়ে তিনি মামলা করেছেন। এছাড়াও এজ রিল্যাক্সেশন নিয়ে। তার কারণ সুপ্রিম কোর্টের রায় মোতাবেক অ্যাকর্ডিং টু অরুণিমা পাল সকলেরই এজ রিল্যাক্সেশন পাওয়া উচিত, এবং কোনোভাবেই নাম্বারের এই যে বিভাজন ছিল সেটা পরিবর্তন করা উচিত নয়। এই দুটো পয়েন্টেই মূলত অরুণিমা পাল তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। এছাড়াও সুপ্রিম কোর্টে যেমন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের টাকা ফেরত চেয়ে কন্টেম্পট পিটিশন পেন্ডিং, শেতাবুদ্দিন সেই কন্টেম্পট পিটিশন দাখিল করেছে। ফলে রাজ্য সরকার একদিকে গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে ভাতা দেওয়ার প্রয়াস করেছিলেন, আমরা আদালতে মামলা করে সেটা আটকেছি। অপরদিকে টেন্টেড ক্যান্ডিডেটদের আবার পরীক্ষায় বসানোর বন্দোবস্ত করেছিলেন, সিঙ্গেল বেঞ্চে হেরে যাওয়ার পরে রাজ্য সরকার এবং এসএসসি উভয়ই ডিভিশন বেঞ্চে গেছিলেন, সেখানে তারা হেরেছেন। ফলে একদিকে টেন্টেড ক্যান্ডিডেটদের ভাতা দেওয়া, অপরদিকে টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া, এই সমস্ত কিছু রাজ্য সরকার এবং এসএসসি করতে চাইছিলেন। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, কিন্তু আমরা সেটাকে প্রচেষ্টা করে সেটা আটকাতে পেরেছি যে টেন্টেড ক্যান্ডিডেটরা কোনোভাবেই ভাতা পেতে পারে না, টেন্টেড ক্যান্ডিডেটরা কোনোভাবেই তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার চেয়েছিলেন, যে সাদা খাতার শিক্ষকদের আবার ঘুর পথে এসে চাকরি দেবেন, তাদেরকে এই টাকা দেবেন এই সময়কালের মধ্যে ইন্টারিম পিরিয়ডে গ্রুপ সি ডিদের জন্য ভাতা দেবেন বলেছিলেন। আর নবম দশমের জন্য পরীক্ষায় আবার তাদের বসিয়ে তাদেরকেই এক্সট্রা 10 নম্বর দিয়ে তাদেরকেই আবার নিয়োগের বন্দোবস্ত করেছিলেন। সেটা হতে দেওয়া যায়নি, কিন্তু যে নাম্বার পরিবর্তনের যে বিষয়টি সেটি সুপ্রিম কোর্টে নিশ্চিতভাবে হয়তো যে কোনো সময় শুনানি হতে পারে। যদি ধরুন নাম্বার বিভাজন 55, 35, 10 এইটার হওয়ার বদলে 60 রিটেন এক্সামিনেশন আর 10 একাডেমিক কোয়ালিফিকেশান, 10 ইন্টারভিউ, 10 লেকচার ডেমো আর 10 প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, এতে সরকারের কি ভূমিকা থাকবে? আমার মাথায় ঢুকছে না। এতে সরকারের কি জয় এলো? 2016 সালের রোলটাও এই সরকারের আমলে, 2025 সালের রোলটাও এই সরকারের আমলে। 2016 সালের রোলটাও মমতা ব্যানার্জির, 2025 সালের রোলটাও মমতা ব্যানার্জির। তাহলে বলতে হয় যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এইটা যদি জয় সেলিব্রেট করতে হয়, তাহলে এরকম বলতে হয় যে 2016 সালের মমতা ব্যানার্জি 2025 সালের মমতা ব্যানার্জির কাছে হেরে গেল। এটা বলতে হয়, তাই না? 2016 সালের মমতা ব্যানার্জিটা খারাপ মমতা ব্যানার্জি, আর 2025 সালের মমতা ব্যানার্জিটা ভালো ব্যানার্জি। এটা বলতে চাইছেন কল্যাণবাবু? ঠিকই বলেছেন যে 2016 সালের যা করেছে সব কটা করাপ্ট। শুধু উনি ওইটা বলতে বাকি রেখেছেন যে এবার 2016 সালে এই সমস্ত করাপ্ট কাজ করার জন্য মমতা ব্যানার্জির জেলে যাওয়া উচিত। ওইটা উনি বলেননি, কিন্তু বোঝাতে ওটাই উনি চেয়েছেন। আর উনি বুদ্ধিমান মানুষ, তো উনি ঠিক বোঝাতে চেয়েছেন। দেখুন, এই পার্থ চ্যাটার্জি আমার মনে পড়ে যাচ্ছে, যখন এই সিঙ্গেল বেঞ্চের সামনে মামলা করছিলাম, যখন এই পার্থ চ্যাটার্জি এই বিষয়টি মামলা চলাকালীন সেই সময় যিনি বিচারপতি ছিলেন তিনি মন্তব্য করেছিলেন, আমি মামলা করছিলাম সামনে দাঁড়িয়ে পিটিশনার পক্ষের আইনজীবী হিসেবে, তিনি বলেছিলেন পার্থ চ্যাটার্জি যেন উডবান ওয়ার্ডে না ঢোকে, এসএসকেএমের ওই উডবান ওয়ার্ডে। তো সে মন্তব্য করেছিলেন, সেটা নিয়ে আপনারা অনেক চর্চা করেছেন। তো তিনি আর উডবানে ঢোকেননি, তিনি আরএনটে করে গেছেন। দেখুন, আরএনটে করে 22/4/2025 তিনি আছেন, তার দ্রুত সুস্থতা কামনা করি। কিন্তু আমার একটাই বলার বিষয়, তৃণমূল কংগ্রেসের নেতাদের দেখি যেই জেল হয় তাদের হাসপাতালে ঢুকতে হয়।
আগে উডবানে ঢুকতো, এখন নতুন RNT করে ঢুকছেন। যাই হোক, তো তৃণমূল কংগ্রেসের নেতাদের এই জেলে ঢুকলে সেটা হাসপাতাল যাত্রা হয়, জেল যাত্রা থাকে না, ওটা হাসপাতাল যাত্রা হয়ে যায়। আবার যেই বাইরে বেরিয়ে আসে তখন ফিট অ্যান্ড ফাইন। যেমন বালু থেকে শুরু করে দেখুন অনেকেই অসুস্থ হয়ে যান, আবার যেই বাইরে বেরিয়ে আসেন সব ফিট অ্যান্ড ফাইন। ফলে এই যে তৃণমূল কংগ্রেসের এই যে ফিট অ্যান্ড ফাইন, যে নতুন নতুন যে পন্থা, জেলে গেলেই অসুস্থ, জেলের বাইরে এলেই ফিট অ্যান্ড ফাইন। মদন মিত্র এখন দেখুন, তারপরেও ঢুকেছেন, কিন্তু তারপরে মানে যে হাসপাতালে ঢুকেছেন, কিন্তু আপনি বেশিরভাগ সময় দেখবেন তিনি রঙিন জীবন, কিন্তু তিনি যেই জেলে যান তখন তাদের শরীর শারীরিক অসুস্থতা থাকে। আমি দেখুন, যিনি হাসপাতালে থাকেন তার দ্রুত সুস্থতা কামনা করি। এক্ষেত্রে পার্থবাবুরাও দ্রুত সুস্থতা কামনা করছি। কিন্তু মানে আমার দুটো প্রশ্ন, শুধু ইনোকুয়াস প্রশ্ন। এক, 22/4/2025 থেকে আজকের দিন পর্যন্ত যদি ধরেন তিনি হাসপাতালে থেকে দেখেন, বিল কে মেটাচ্ছে? আর হাসপাতালে আবার হাসপাতালে একজন পেশেন্ট হিসাবে, জেল থেকে আসা একজন পেশেন্ট যিনি বর্তমানে জেলবন্দি কিন্তু হাসপাতাল বন্দি, অন্যান্য সমস্ত কিছু যেন তার ঠিকঠাক থাকে, একটু অবজারভেশনে রাখবেন ভালো করে, যাতে দ্রুত তিনি সুস্থ হতে পারেন। কারণ এই যা করাপশন হয়েছে, এই করাপশনের তো বিচার পর্ব শেষ হয়ে যাওয়ার পরে শাস্তি পর্ব, এই পুরো পর্বটাই তো সারভাইভ করতে হবে না। আমরা দ্রুত সুস্থতা কামনা করি পার্থ চট্টোপাধ্যায়ের সহ। আসলে সুস্থতা তো আমাদের গোটা এই সরকারের কামনা করা উচিত, কারণ সরকারটাই তো অসুস্থ হয়ে গেছেন। ফলে অসুস্থ সরকারের সেই সময়ের মন্ত্রী তিনি অসুস্থ হয়ে গেছেন, ফলে আমরা দ্রুত সুস্থতা কামনা করছি প্রাক্তন মন্ত্রীর, তার সঙ্গে এই সরকারটারও সুস্থতা কামনা করছি। আমার শুধু সিম্পল একটাই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে, প্যানেলটা কোথায় আছে? এরর ফ্রি প্যানেল কার পকেটে আছে না কার বাড়িতে আছে? আমি বলছি, যার পেটে সমস্ত টাকা আছে প্যানেল তার পেটেই আছে। আপনি জিজ্ঞাসা করুন, দুটো প্রশ্ন মমতা ব্যানার্জিকে, উত্তর খুঁজে পাবেন না। এক, 2016 সালের প্রাইমারি রিক্রুটমেন্ট রুলসের প্যানেল কোথায় আছে? আর 2020 সালের ওই যে প্যানেল পাবলিশ হয়ে যাওয়ার পরে ওই যে প্যানেলটাকে সাইবার হ্যাকিংয়ের জন্য তুলে নিতে হয়েছিল, তার একটা অভিযোগপত্র, সেই অভিযোগপত্র কোন থানার সামনে, আর সেই অভিযোগপত্রে কী তদন্ত হয়েছিল? মমতা ব্যানার্জিকে একবার জিজ্ঞাসা করবেন, যে ফেরদৌস এটা জিজ্ঞাসা করেছে, কী তদন্ত হয়েছিল 2020 সালের রিক্রুটমেন্ট প্রসেসে, কি এই যে সাইবার হ্যাকিং হয়েছিল তার তো একটা অভিযোগ হয়েছিল, সেই অভিযোগের তদন্ত কোন পুলিশ করেছিল? বোর্ড বলেছিল আমরা অভিযোগ করেছি, কোন থানার সামনে অভিযোগ, কি তদন্ত হয়েছিল, কোন পুলিশ তদন্ত করেছিল? মমতা ব্যানার্জি তো পুলিশ মন্ত্রী না, জিজ্ঞাসা করবেন। তো সিপিএমের একজনও এমএলএ নেই, সিপিএমের মহাশূন্য হয়ে গেছে, শূন্য থেকে মহাশূন্য হয়ে গেছে, তো সিপিএমকে গালাগালি করতে হচ্ছে কেন? আমার প্রশ্ন এখানে, সিপিএমকে নিয়ে এত সময় ব্যয় কেন মমতা বন্দ্যোপাধ্যায়দের করতে হচ্ছে? খুব পরিষ্কার কথা, তার কারণ হচ্ছে আসলে বেগটা পাচ্ছেন তো। উনি মাঝে মাঝে জিজ্ঞাসা করবেন যে স্বপ্নেও সিপিএম দেখেন কি না, যা বেগ পেয়েছেন। ওনাদের দলের অনেকে বলার চেষ্টা করে যে 26-এ ভোট আসছে, আমরা আবার জিতবো। আমরা জিতে করবেটা কি? জিতে করবেটা কি? তুমি বলবে জিততে আমি চাকরি দিতে চাই, তো চাকরি দেবে তো তোমার, যেই চাকরি দেবে তো তোমার লাইন দিয়ে তোমার মন্ত্রীরা জেলে যাবে, তোমার বাঁ পাশের লোক জেলে যাবে, ডান পাশের লোক জেলে যাবে। বেকার বরঞ্চ সরকারে না এলে তোমার পাশের লোকজন কম জেলে যাবে, যেই সরকারে এলে বেশি লোক জেলে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধরুন বিরোধী দলনেত্রী ছিলেন, একদিনের জন্য জেলে গেছেন না, তার আশেপাশের লোকজন কজন জেলে গেছে? যেই ক্ষমতা এলো তখন পার্থ চ্যাটার্জি বিরোধী দলনেতা, দেখেছেন নিশ্চয়ই, পার্থ চ্যাটার্জি এই মঙ্গলকোট যাচ্ছে, এই বর্ধমান যাচ্ছে, এই নদিয়া যাচ্ছে। যেই পার্থ চ্যাটার্জি মমতা ব্যানার্জি ক্ষমতা এলো, যেই পার্থ চ্যাটার্জি পার্টির নাম্বার 2 এলো, হয়ে গেল জেলে কে গেল পার্থ চ্যাটার্জি। বেকার ক্ষমতায় এসে বেকার আশেপাশের লোকদের জেলে পাঠাবেন কেন? বেকার তার থেকে বরঞ্চ বিরোধী দলে থাকুন, জেলে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। দেখুন, তৃণমূল দলটা করাপশন ছাড়া চলতে পারবে না, দেখুন ওটাকে করতে হবে। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছি যে খুঁটি পুজো, দেখুন আমরা যে ছোটো থেকে দেখে এসেছি, দুর্গা পুজো হতো, একটু বড় থেকে দেখেছি যে খুঁটি পুজো, কারণ খুঁটি পুজোর কনসেপ্টটা বোধহয় খুব বেশি পুরাতন। হ্যাঁ, সেটাই আমি সেটাই বলার চেষ্টা করছি
আমি বললাম দুর্গাটা মানে 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 দেবীটা কোয়ে এই খুঁটি পুজো দেখবেন আপনি ট্রেনটা দেখুন, খুঁটি পুজো, জগন্নাথ ধাম, এগুলো ওনাকে করতে হবে। এইগুলো করে উনি জেলের বাইরে থাকবেন, কারণ ওনাকে যে এজেন্ডা ফুলফিল করতে বলা হয়েছে ওনাকে সেই এজেন্ডা উনি ফুলফিল করছেন। ওনাকে এইসব না করলে উনি জেলের বাইরে থাকতে পারবেন না। উনি নিজেকে জেলের বাইরে রাখার জন্য এই সমস্ত কার্যকলাপ করে যাচ্ছেন পরপর পরপর। এবং ওনাকে আমি বলছি যে এইসব করে কোনো লাভ হবে না। আপনি বেকার তো কষ্ট কেন করছেন? তার থেকে বরঞ্চ অনেক ভালো থাকবেন। তো অনেক দিন রাজনীতি হলো, একটু বাড়িতে বসে একটু সুন্দর করে দেখুন, অবজার্ভ করুন সোসাইটি। বেকার, আর তাছাড়া আপনার সুযোগ কম, কারণ যা যা কর্মকাণ্ড করেছেন তাতে বাড়িতে বসার সুযোগ কম, জেলে বসার সুযোগ বেশি, সম্ভাবনাও বেশি।